জামায়াত ইসলামের কঠিন এবং ভয়াবহ এক স্ট্র্যাটেজিক চাপের মুখেই পড়ে অবশেষে নিজের নীরবতা ভাঙলেন তিনি। দিনের পর দিন যে মানুষটি একটি অতি গুরুত্বপূর্ণ ইস্যুতেও একেবারে নিশ্চুপ ছিলেন, যাকে নিয়ে খোদ সাধারণ জনগণ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল, সেই তিনি শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হলেন। আমরা তো বসে থাকবো না। আমরা কি বসে থাকবো? আঙ্গুল চুষবো? আমরা রাস্তায় নামবো। তাহলে কোনটা ঠেকাবেন? দ্রব্যমূল্য ঠেকাবেন, নিজের আসন ঠেকাবেন, না 11 দলীয় ঐক্য জোটকে থামাবেন? 11 দলীয় ঐক্য জোটকে ধাপে ধাপে রাস্তায় নামতে হবে, এটার বিকল্প নাই। সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। শেখ হাসিনা পালিয়েছে, তারেক রহমানও পালাবে, ভারতের দালালরাও পালাবে ইনশাআল্লাহ। দেখা হবে পরের কোন অভ্যুত্থানে। ক্ষমতায় এসে 1.5 মাস পরেননি, 42,000 কোটি টাকার মতো ব্যাংক থেকে আপনারা লোন করেছেন। বাংলাদেশের মানচিত্র আনতে ভারতকে লাগবে, দিল্লিকে সতর্ক করে দিছে ঢাকা, বিশ্বাসযোগ্য কথা না। এর মধ্যে এস আলম ঢুকতেছে, সব মিলাইয়া কি মনে হইতাছে? কয়েকদিন আগে শিরিন শারমিনকে ধরলেন, রাখলেন 5 দিন, তারপর আবার ছাইরা দিলেন, কোটি টাকার গাড়িতে করে উনি বাসায় চলে গেল। সব মিলাইয়া মনে হয় না কোথায় যেন একটা ষড়যন্ত্র হচ্ছে, কোথায় যেন আবার ডিপ স্টেট সামনে চলে আসতেছে। হ্যাঁ ভাই, ডিপ স্টেট মনে হইতেছে ড্রাইভিং সিটে বসছে, উনি যেভাবে চালাইতে চাইতেছে সবাই সেভাবেই চলতেছে। কিন্তু জনগণ যেভাবে দেশটা চালাইবার জন্য ম্যান্ডেট দিল, হ্যাঁ ভাই, জনগণ তো একটা হ্যাঁ ভোট দিয়া একটা ম্যান্ডেট দিছে। ওই হ্যাঁ ভোট মানে কিভাবে আপনি দেশটা চালাবেন সেই রোড ম্যাপটা তো জনগণ আপনাদেরকে দিছে, কিন্তু সেটা কি পালন করছেন? না, সেটা নিয়ে কোনো আলোচনা নাই। কিন্তু ভাই, আলোচনায় আসবে, খুব তাড়াতাড়ি আসবে, দেখবেন খুব তাড়াতাড়ি ওনারা সংসদে বৈশাই মিটমাট করবে। সালাউদ্দিন সাহেব বলছে না, ইউনূস সরকার অন্তহীন প্রতারণা করে গেছে, অন্তহীন প্রতারণা। ভাই, আপনারাও তো ওই অন্তহীন প্রতারণার সঙ্গে ছিলেন। ওই যে 18 মাস বসছেন, সিটিং দিছেন, খাইছেন, আইন তৈরি করছেন, সংস্কার করছেন, সবকিছু তো আপনারা একসাথে বৈশাই করছেন। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং তার অপর 4 জন সদস্য, এর ভিতরে গুম কমিশনের যিনি তদন্ত করেছিলেন নাবিলা ইদ্রিস, তিনিও আছেন। এই 5 জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। মানবাধিকার কমিশনের এই 5 জন সদস্য একযোগে পদত্যাগ করার মধ্য দিয়ে মূলত রাষ্ট্রের ভিতটাই কাঁপিয়ে দিয়ে গেছেন। রাজনীতিতে নতুন সুখবর হচ্ছে, বিএনপি সরকার আর যা ইচ্ছে তা করতে পারবে না। অসাধারণ ব্যবস্থাপনা করছে জামাত এনসিপি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন। ভিডিওর অংশ বিশেষ দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই কেবল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক ভয়ঙ্কর কিছু জানতে পারবেন। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন। চলুন ভিডিওগুলো দেখে আসি। তো দেখার আগে সবাইকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। কিন্তু সিরিয়াসলি নিতে হবে। ছাত্র দলের সভাপতি রাকিব সাহেব, হ্যাঁ ভাই, সিরিয়াসলি নিতে হবে। অনেকে মনে করে রাকিব খুব সিরিয়াস কোনো কথা বলে না, এমনি বলার জন্য বলে, কিন্তু আমি সিরিয়াসলি নিছি। কেন জানেন? ওর মুখ দিয়ে এটা বাইরে হয়ে গেছে। তো ও কোথাও ছিল, হ্যাঁ, বড় ভাইদের সঙ্গে কোনো মিটিংয়ে ছিল, ওই মিটিংয়ে এটা আলোচনা হয়েছে, ওই আলোচনাটা ওর মুখ দিয়ে বাইরে হয়ে গেছে। সোজা সাজা মানুষ তো বইলা ফেলাইছে, আগামী 1 বছরের মধ্যে জামাতের রাজনীতি শেষ, এরকম কথা বলছে। হ্যাঁ, এটা একটা বিরাট ষড়যন্ত্র চলতেছে। এরকম ষড়যন্ত্র অতীত বহুবার হয়েছে। বেগম খালেদা জিয়ার মুখে শুনেন নাই? উনি তো শেখ হাসিনাকে সরাসরি বলছে জামাতের এদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে পার্শ্ববর্তী দেশের নির্দেশে, জামাতকে ধ্বংস করতে চাচ্ছে। পার্শ্ববর্তী দেশ চায় না এখানে ইসলামিক কোনো দল থাকুক। জামাতের যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে ওরা কেউ যুদ্ধ অপরাধী না, এটা বেগম খালেদা জিয়া নিজের মুখে বলছে। তো কিন্তু সেই দিনগুলো আমাদের হারিয়ে গেছে, ভিডিওগুলো রয়ে গেছে, সবাই দেখে নিতে পারেন। এখন আবার নতুন করে ষড়যন্ত্রে নামছে। 1 বছর সময় দিছে রাকিব, তো বললো 1 বছর সময়। তারা একটা প্ল্যান করছে, আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে বোধহয় এটাও রাখছে কিভাবে জামাত ইসলামকে, ছাত্র শিবিরকে ধ্বংস করে দেওয়া যায়। এ ধরনের একটা কিছু হইতে পারে। এই প্ল্যানটা যদি বাস্তবায়ন করতে চায় তাহলে তো ভাই অনেকগুলা মামলা দিতে হবে, মিটিং মিছিল বাইর করলে আবার বাইরাইতে হবে, গায়েবী মামলা দিয়ে আবার ধরপাকড় করতে হবে, মিড নাইটে এসে উঠায় নিয়ে যাইতে হবে, বহুত কিছু করতে হবে। শেখ হাসিনা যত রকম চেষ্টা করছে ওই চেষ্টাগুলাই তো করতে হবে। কিন্তু ফলাফল কি? ফলাফল 5ই আগস্টে 2024-এর 5ই আগস্টে আমরা পেয়ে গেছি। সো এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। যে যত রকম ষড়যন্ত্র করুক না কেন, কোনো কিছুই গোপন থাকবে না, সব সামনে চলে আসবে। তবে এত তাড়াতাড়ি সামনে আসবে এইটা কল্পনা করতে পারি নাই। হ্যাঁ ভাই, ডিপ স্টেট যে এত তাড়াতাড়ি সামনে আসবে আগে বুঝি নাই। হঠাৎ ডিপ স্টেটের কথা বললাম কেন? ছায়া সরকারের কথা এই জন্য বললাম। দেখেন ভাই, একটা ছায়া সরকার চালাইবার জন্য আপনার
আপনার লাগবে, আর্মির বড় বড় কর্তাদের লাগবে, পুলিশের বড় বড় কর্তাদের লাগবে, র্যাবের বড় বড় কর্তাদের লাগবে, সচিবালয়ের মধ্যে যারা সচিব আছে একদম পণ্ডিত তাদেরকে লাগবে। এইসব দেশের মাথা নিয়েই তো একটা ডিপ স্টেট হয়, কিন্তু ডিপ স্টেটের কিন্তু চাকা আছে, সেটা কি দিয়া চলে? টাকা দিয়া চলে। টাকার চাকা লাগাইতে হবে। সে টাকা কারা দেয়? ওই টাকা যারা দেয় তারাই ডিপ স্টেট চালায়। দেখেন এস আলম, ওনার নাম আপনারা বারবার শুনছেন না? গত 2 বছর ওনাকে আমরা কিভাবে চিনলাম? প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কি তুইলা ধরলো, ওনার লুটপাটের ইতিহাসই তো তুইলা ধরলো। এই ইসলামিক ব্যাংকে কিভাবে ধ্বংস করছে, সাথে আরো 4-5টা ব্যাংকে কিভাবে উনি গিলা খাইছে। আর ওনার মাধ্যমেই তো ভাই 60 থেকে 62,000 কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। উনি সিঙ্গাপুরে এক রাজপ্রাসাদ বানাইছে, ওইখানে থাকে, ওইখান থেকে চার্টার্ড প্লেনে দিল্লি আইসা শেখ হাসিনার সাথে আলাপ করে আবার চলে যায়। এগুলাই তো শুনে আসতেছি। এখন ওই লোকটাকেই কেন দরকার হইলো? তার মানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। হ্যাঁ ভাই, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন না? কয়েকদিন আগে শিরিন শারমিনকে কেন ধরলো, 5 দিন রাখলো, আবার ছাইরা দিল। আবার এদিকে এস আলমকেই আনতে হচ্ছে। ওই ব্যাংকে, যে ব্যাংকের টাকার জন্য মানুষকে দেখছি হাহাকার করতে, ভাই 5 লক্ষ টাকার জন্য অনেকে কাঁদতে দেখছি চিটাগাঙ্গে, অনেকের ভাই জীবন কসমস করে দিছে এই ব্যাংকগুলা। এই ব্যাংকে আবার গত 18 মাসে মানে ইউনূস সরকার একটা পজিশনে আনছে, লোন টোন করে একটা সাইজ তো করছে, মানুষের হাহাকার তো কমাইতে পারছে, ব্যাংকগুলো আবার চলতেছিল। ওইখানে আবার আগের মালিককে আনতে হবে কেন? এস আলম একা না ভাই, তার সাথে একটা গ্যাং আছে, পুরো 4-5 জনের। এরাই এই দেশটাকে লুইটা পুইটা খাইছে, এইটাই আমরা দেখছি। এবং আমাদেরকে এটাই বোঝানো হয়েছে এস আলম একজন ভিলেন, এই দেশের ভিলেন। সেই ভিলেনকে আবার আনতে হবে কেন? ওই জন্যই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আর কোনো মানুষ নাই এই জগতে ভাই, যারা আপনারা বিএনপি করেন, আপনারা বুকে হাত দিয়া বলেন দেখতে কেমন লাগে? দেখতে ভালো লাগতেছে? দেখেন শিলং থেকে যখন সালাউদ্দিন সাহেব আসলো, আইসা ওনার একটা গাড়ি ব্যবহার করছিল, মানে এস আলমের গাড়ি, সেটা নিয়ে আজ পর্যন্ত কথা চলতেছে। একটা গাড়ি মানুষ সহ্য করতেছে না, আর পুরো ব্যাংক তুলে দিতেছেন তাদের হাতে। মাত্র 7.5% টাকা ওরা পরিশোধ করবে। কত পার্সেন্ট? নিচে তো ভাই লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা, হয়তো 500 কোটি টাকা ফেরত দিয়ে আবার ইন করতেছে। ওদের কাছে কেন ব্যাংক তুলে দিতে হবে? আমরা সন্দেহের চোখে দেখতে চাই। অটোমেটিক সন্দেহ চলে আসে তো, কিন্তু আমাদের মধ্যে সন্দেহ আসলে কি ঘোড়ার ডিম আসে যায়? সরকারের কিচ্ছু যায় আসে না। সরকার তো ভাই এখন পাবলিকের সাথে, হ্যাঁ ভাই, জনগণের সাথে প্রতিযোগিতায় নামছে। প্রায় 70% যে ভোট দিছে, সেটা হিসাব করলে প্রায় 5 কোটি মানুষ এই হ্যাঁ ভোটে ভোট দিছে। এই 5 কোটি ভোটারের বিরুদ্ধে কি সরকার দাঁড়ায় গেল? জনগণের মনের ভাষা কি সরকার বুঝতে পারতেছে না? দেখেন ভাই ব্রাদার, পার্শ্ববর্তী দেশ নিয়ে আমাদের অনেক রকম দ্বন্দ্ব আছে, অনেক রকম প্রশ্ন আছে, অনেক রকম কথাবার্তা এই মার্কেটে চলতেছে, আপনারা তো দেখতেছেন। এর মধ্যে আমাদের খলিলুর রহমান সাহেব গেল পার্শ্ববর্তী দেশে, ওনার সাথে গেল হুমায়ুন কবির সাহেব, উনি উপদেষ্টা। আর খলিলুর রহমান সাহেব হলো আমাদের মাননীয় মন্ত্রী এবং মাননীয় উপদেষ্টা, দুজনে গেল। আসলো, আসার পর খলিল সাহেবের নামে একটা ফটোকার্ড ফেসবুকে ঘুরা বেড়াইতেছে। উনি কি বলছে? বাংলাদেশের মানচিত্র আঁকতে গেলে ভারতকে লাগবেই। কথাটা বুঝেন, বাংলাদেশের মানচিত্র আঁকতে গেলে ভারতকে লাগবেই। কথাটা সত্য ভাই। আপনি যদি পেন্সিল দিয়ে আঁকতে যান, আমাদের চারিদিকে কে? ভারত। ওদিকে ভারত, এদিকে বাংলাদেশ, ম্যাপে তো লাগবেই। কিন্তু ওইটা বলতে হবে কেন? কেমন যেন একটা বেকুব মার্কা কথা হয়ে গেল না? আপনাদের মনে আছে ওই যে আলগা মুমিন, আলগা চুল লাগায় যে ঘুরতো, চুল খুইলা ফেলালে চিনা যায় না, ওই চুল খুইলাই কিন্তু ভাইগা গেছে। নিজে এক ইন্টারভিউর মধ্যে বলছে যে আমি যে ভাইগা আসছে আমার কেউ চিনতে পারে নাই, কারণ আমি চুল খুইলা ফেলাইছিলাম। এই লোক ভারত থেকে আইসা কি বলছিল মনে আছে? এও কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ছিল, ওনার কথা মনে আছে? ভারত আর বাংলাদেশ হচ্ছে স্বামী স্ত্রী। কত বড় বেকুব মার্কা কথা! ভারত আর বাংলাদেশ স্বামী স্ত্রী। আরে ভারতের প্রধানমন্ত্রী একজন পুরুষ মানুষ, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী। আপনি যদি এই ধরনের কথা বলেন, মানুষ তো ট্রল করবে। মানুষের কথা বলার সুযোগ তো আপনিই কইরা দিতেছেন, ঠিক তেমনি উনিও কইরা দিছে। বাংলাদেশের মানচিত্র আঁকতে ভারতকে লাগবেই, এই কথাই বলার ছিল, আর কোনো কথা বলার ছিল না। এটা নিয়ে এখন বহু রকম প্রশ্ন উঠছে। এর মধ্যে আবার হুমায়ুন কবির সাহেব, উনি আবার কি বলতেছে? ভারতকে আমরা সতর্ক করে দিছি শেখ হাসিনার ব্যাপারে। কি সতর্ক? শেখ হাসিনা যেন ভারতে বসে কোন রকম রাজনীতি না চালাইতে পারে বাংলাদেশে। আর শেখ হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ, শেখ হাসিনাকে ফেরত চাইছে। দিল্লিকে সতর্ক করে দিছে ঢাকা। চিন্তা করছেন? সতর্ক ভাই, শব্দটা কিন্তু ডেঞ্জারাস। সতর্ক করে দিছে দিল্লিকে বাংলাদেশ, মানে ঢাকা। বিশ্বাসযোগ্য না? কোনো মতেই বিশ্বাসযোগ্য না। আর ভারত ওই শেখ হাসিনাকে দিবে? কোনোদিনই দিবে না। বর্তমান সরকারও দিবে না, অপোজিশনে যে আছে কংগ্রেস তারাও দিবে না। শেখ মুজিবের সাথে ইন্দিরা গান্ধীর খুব ভালো সম্পর্ক ছিল, শেখ মুজিবের মেয়েকে ফাঁসিতে ঝুলাইবার জন্য দিয়ে দিবে, এটা বিশ্বাসযোগ্য কথা মোটেও না। বরঞ্চ ওনারা যদি আইসা এই দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি মিডিয়ার কাছে জানাইতো আমরা শহীদ হাদির ওই খুনিকে ফেরত চাইছি, হ্যাঁ ভাই ফয়সালকে ফেরত চাইছি, এমন একটা কথা যদি বলতে পারতো, এমন একটা আলোচনা যদি ওইখানে কইরে আসতে পারতো, তাইলে ভাই বাহাবা চারিদিকে ছড়ায় যেত, সবাই আপনাদেরকে বুকে টাইনা নিত। হ্যাঁ ভাই, কিন্তু এমন একটা কথা বললেন বাংলাদেশের মানচিত্র আঁকতে ভারতকে লাগবে, দিল্লিকে সতর্ক করে দিছে ঢাকা। বিশ্বাসযোগ্য কথা না। এর মধ্যে এস আলম ঢুকতেছে, সব মিলাইয়া কি মনে হইতাছে? কয়েকদিন আগে শিরিন শারমিনকে ধরলেন, রাখলেন 5 দিন, তারপর আবার ছাইরা দিলেন, কোটি টাকার গাড়িতে করে উনি বাসায় চলে গেল। সব মিলাইয়া মনে হয় না কোথায় যেন একটা ষড়যন্ত্র হচ্ছে, কোথায় যেন আবার ডিপ স্টেট সামনে চলে আসতেছে। হ্যাঁ ভাই, ডিপ স্টেট মনে হইতেছে ড্রাইভিং সিটে বসছে, উনি যেভাবে চালাইতে চাইতেছে সবাই সেভাবেই চলতেছে।
কিন্তু জনগণ যেভাবে দেশটা চালাবার জন্য ম্যান্ডেট দিল, হ্যাঁ ভাই, জনগণ তো একটা হ্যাঁ ভোট দিয়া একটা ম্যান্ডেট দিছে। ওই হ্যাঁ ভোট মানে কিভাবে আপনি দেশটা চালাবেন সেই রোড ম্যাপটা তো জনগণ আপনাদেরকে দিছে, কিন্তু সেটা কি পালন করছেন? না, সেটা নিয়ে কোনো আলোচনা নাই। কিন্তু ভাই আলোচনায় আসবে, খুব তাড়াতাড়ি আসবে, দেখবেন খুব তাড়াতাড়ি ওনারা সংসদে বৈশাই মিটমাট করবে। সালাউদ্দিন সাহেব বলছে না, ইউনূস সরকার অন্তহীন প্রতারণা করে গেছে, অন্তহীন প্রতারণা। ভাই আপনারাও তো ওই অন্তহীন প্রতারণার সঙ্গে ছিলেন। ওই যে 18 মাস বসছেন, সিটিং দিছেন, খাইছেন, আইন তৈরি করছেন, সংস্কার করছেন, সবকিছু তো আপনারা একসাথে বৈশাই করছেন। সবচেয়ে বড় কথা কি জানেন? 2023 সালে, হ্যাঁ 2023 সালে ওনারা 31টা দফা দিছিল। ওই 31টা দফার প্রথম দফাটা কি জানেন? প্রথম দাবিটাই হলো এই সংবিধান সংস্কার করা হবে। কেন প্রথম দাবিটা? এই জন্যই প্রথম দাবিটা, বেগম খালেদা জিয়া কিন্তু বলছিল জনগণের সরকার আসলে এই সংবিধান ছুঁড়া ফেলে দিবে, যার জন্য 31টা দাবির মধ্যে 1 নম্বর দাবি ছিল এই সংবিধান সংস্কার। এখন বলে সংবিধান সংস্কার করা যায় না, এটা রহিত করা যায়, এটা পরিবর্তন করা যায়, এটা সংশোধন করা যায়, অনেক রকম কঠিন কঠিন বাংলা ভাষায় না জুইরা দেয়। সাধারণ মানুষ কিন্তু এটা বুঝতে পারে না। সাধারণ মানুষের মনের মধ্যে সোজা প্রশ্ন, জিয়াউর রহমান সাহেব যে ভোটের মাধ্যমে বিএনপি গঠন করছে, বিএনপি জন্মই তো হয়েছে হ্যাঁ না ভোটের মধ্যে দিয়া। এরকম হ্যাঁ না ভোট ভাই এরশাদও করছে, বেগম খালেদা জিয়াও করছে, সবাই করছে, সবাইটাই মাইনা নিলেন। 24-এর রক্তের বিনিময়, মা বাবার বুক খালি করার বিনিময় যে সংস্কারটা হইলো সেটা মাইনা নিতে চায় না, সেটা কেউ মানতে রাজি না। কেন রাজি না? ওই সংস্কার হইলে তো ভাই আপনি এস আলমকে আর আনতে পারবেন না। সংস্কার হয়ে গেলে তো ভাই এস আলমকে আর ওই ব্যাংকটা ফিরাই দিতে পারতেন না, ইসলামিক ব্যাংকের মালিক আবার বানাইতে পারতেন না। ওই সংস্কারের মধ্যে সব নিষিদ্ধ করা আছে, কিভাবে ব্যাংকগুলো চলবে নতুন সিস্টেম লেখা আছে, তো ভাই ওইটা মানতেছে না। এমনকি বিচার বিভাগকেও স্বাধীন করে নাই, বিচার বিভাগেরও কন্ট্রোল নাই উনাদের হাতে। নাহলে শিরিন শারমিন ঢুকলো, 5 দিন পর বাইরে হয়ে গেল, এই নাটকটা মানুষ বুঝে না? নিশ্চয়ই বুঝে। সব জায়গায় আপনারা কেমন জানি উল্টাপাল্টা কইরা ফেলাইতেছেন। এত তাড়াতাড়ি আপনাদের চেহারাটা সামনে আনবেন কল্পনাও করি নাই। হ্যাঁ ভাই, শেখ হাসিনাকে কিন্তু বুঝতে আমাদের অনেক টাইম লাগছে, প্রথম 5 বছর বুঝি নাই, পরে বুঝতে পারছি। আর ওনারা কিন্তু ধরা দিয়ে দিল 1.5-2 মাসের মধ্যে, 1.5-2 মাসের মধ্যে ওনাদের চেহারাটা ওনারা তুইলা ধরলো। কেন এমন করতেছে এক উপরওয়ালা জানে। দেখেন উপরওয়ালার মেহেরবানিতে আজকে এই যে পয়লা বৈশাখটা খুব সুন্দরভাবে পার হয়েছে। আগামীকাল থেকে দেখেন এর মধ্যে 24 তারিখে আবার আন্দোলনের ডাক দিছে, সবাই কিন্তু রাস্তায় আছে। এবং নাহিদ ইসলাম কি বলছে? বলছে এবার যদি আন্দোলন হয় আপনারা পিছনে থাকবেন, আমরা সামনে থাকবো। এনসিপি বলছে আমরা সামনে থাকবো, দেখি কে গুলি করে আমাদের বুকে। দেখেন কোন পর্যায়ে চলে গেছে। কেন আবার জীবন দিতে হবে? কেন আবার রক্ত দিতে হবে? ভোটের মাধ্যমে যেটা আমরা পাইছি, পৃথিবীতে এমন কোনো আইন আছে যে গণভোটকে স্বীকার যাবে না? এই গণভোট নিয়ে ভাই আন্তর্জাতিক আদালতে যান, দেখেন কি জবাব দেয়। পৃথিবীতে এমন কোনো আদালত নাই, এবং বাংলাদেশের আদালতে যান, ওনারা বলতে পারবে যে এটা মানি না, এটা অস্বীকার যেতে পারবে? জনগণের রায় অস্বীকার যাওয়া যায়? কোনোদিন না। এই দেশে 4 বার জনগণের রায় মাইনা নিছেন, এখন মানতে অসুবিধা কি? এসব ফাফরবাজি করে লাভ আছে? জনগণের মনের মধ্যে কষ্ট দিয়ে লাভ আছে? ধীরে ধীরে দূরে সরে যাইতেছেন, আর দূরে সরে গেলে কি ঘটনা ঘটতে পারে এগুলা বলতে চাই না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন। তবে আমার মন বলতেছে আগামী 1 সপ্তাহের মধ্যে অন্তত 24 তারিখের আগে সুন্দর একটা মীমাংসা হয়ে যেতে পারে। সরকার এবং বিরোধী দল এই সংসদে বৈশাই একটা মীমাংসায় আসতে পারে, মন বলতেছে। আর উপরওয়ালা বাকিটা জানে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং তার অপর 4 জন সদস্য, এর ভিতরে গুম কমিশনের যিনি তদন্ত করেছিলেন নাবিলা ইদ্রিস, তিনিও আছেন। এই 5 জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। মানবাধিকার কমিশনের এই 5 জন সদস্য একযোগে পদত্যাগ করার মধ্য দিয়ে মূলত রাষ্ট্রের ভিতটাই কাঁপিয়ে দিয়ে গেছেন। তারা কেন পদত্যাগ করেছেন সেটাও ভেরি ইন্টারেস্টিং। এটাও সরকারের জন্য খুব মারাত্মক একটা চপেটাঘাত, এবং সরকার যে জনগণের সাথে একটা তামাশায় লিপ্ত হয়েছে সেটাও প্রমাণ হয়ে গেছে। শুধু তাই নয়, তারা কেন পদত্যাগ করেছেন, কোন কথার প্রেক্ষিতে, এবং সেটার একটা জবাবের মাধ্যমে একটি খোলা চিঠি সরকারের কাছে তারা পাঠিয়েছেন। এই জায়গাটা সরকারের জন্য, সরকারের ইমেজের জন্য ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রথমত, মানবাধিকার কমিশন হচ্ছে রাষ্ট্রের একটি স্বাধীন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যে দেশে যত শক্তিশালী, সেই দেশে মানবাধিকারের সূচক তত উন্নত। কিন্তু এবারই মনে হয় প্রথম বাংলাদেশে মানবাধিকার কমিশনের পুরা টিম, পুরা বডি একসাথে পদত্যাগ করেছে। আপনারা জানেন সরকার এই এপ্রিল মাসের শুরুর দিকে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বাতিল করেছে, এবং এই বাতিল করার সাথে সাথে মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2009 যেটি ছিল সেটি পুনর্বহাল হয়েছে। 2009 সালের এই আইনটি কে করেছিল? শেখ হাসিনা করেছিল। একটা রাষ্ট্রের ভিতরে, রাষ্ট্রের মহান সংসদে দাঁড়িয়ে যখন রাষ্ট্রের মন্ত্রীরা বা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মিথ্যা তথ্য, অসত্য তথ্য, অপতথ্য জনগণের কাছে দেয় এবং জনগণকে তারা বোকা বানানোর একটা প্রচেষ্টা চালায়, তখন এই জায়গায় এই কমিশনের থেকে কোনো কাজ নেই, কোনো দরকার নেই। এই কমিশনের থেকে লাভ কি? যেদিন এই মানবাধিকার কমিশন বিলুপ্তির উপরে আলোচনা হয়, সেদিন বিরোধী দলের প্রতিবাদের জবাবে আইনমন্ত্রী ব্যারিস্টার আসাদুজ্জামান তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা এই মানবাধিকার কমিশন বাতিল করছি কারণ এখানে 10 বছরের সাজার ব্যবস্থা করা হয়েছে, এখানে যাবজ্জীবনের কোনো সাজার ব্যবস্থা নাই, এমনকি মৃত্যুদণ্ডেরও ব্যবস্থা নেই। আর আমরা যেটিতে ফিরে যাচ্ছি সেখানে যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা আছে এবং মৃত্যুদণ্ডেরও ব্যবস্থা আছে।
মানবাধিকার কমিশনের এই সদস্যরা পদত্যাগ করে যে খোলা চিঠিটি লিখেছেন সেখানে তারা পরিষ্কার দেখিয়েছেন কত নাম্বার ধারায় তারা সেখানে মিথ্যাচার করেছেন। আসলে এই 2025 সালের যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ, এইখানে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডের বিধান ছিল। মন্ত্রী এখানে মিথ্যাচার করেছেন, বরং তারা যেটিতে ফিরে গেছে 2009 সালেরটায়, সেখানে এইটা নাই। তাহলে কি বুঝলেন কেন এই সংসদে দাঁড়িয়ে এই জনগণের সাথে এরকম তামাশা করা? জনগণকে কি এরা এত বেকুব ভাবে, এত বোকা গাধা ভাবে? এরা সংসদের ভিতরে যাচ্ছে তাই বলে যাচ্ছে, যা খুশি তাই বলছে, নিজেদের ইচ্ছা মতো। সংবিধানে যেটা নাই সেটাকেও বলছে আছে, আইন যেটা নাই সেখানেও আছে, শুধু খুব জোরে ফোর্স ক্রিয়েট করে কিছু কথা বলছে, ভাবছে এটাই সত্য। চিল্লায় বললেই, অসত্য কথা চিল্লায় বললেই কি সেটা সত্য হয়ে যায়? আর দেশের জনগণ তো এত বোকা না, এত বেকুব না, তাদের এত বেকুব ঠাউরানোর তো কোনো প্রয়োজন নেই। সালাউদ্দিন আহমেদ তিনি সংসদে দাঁড়িয়ে পুরো বাংলাদেশের 18 কোটি মানুষকে তিনি অসম্মান করেছেন, অশ্রদ্ধা করেছেন। তিনি বলেছেন যারা এই 70% মানুষ গণভোটে ভোট দিয়েছে, হ্যাঁ ভোট দিয়েছে, এরা না বুঝে, জনগণ না বুঝে ভোট দিয়েছে। তাহলে তো বলতে হয় জনগণ আপনাদেরকেও না বুঝে ভোট দিয়েছে, কারণ তারা যদি জানতো যে আপনারা ক্ষমতায় এসে এই কাজ করবেন, জুলাই যোদ্ধাদের সাথে, জুলাই গণঅভ্যুত্থানের সাথে এরকম গাদ্দারি করবেন, তাহলে তারা আপনাদের ভোট দিত না। শুধু তাই নয়, আইনমন্ত্রী আরো একটি কথা বলেছেন, যে অধ্যাদেশটি বাতিল করা হচ্ছে এইখানে তদন্তের কোনো সময়সীমা ছিল না, জরিমানার কোনো ব্যবস্থা ছিল না, এমনকি তদন্ত বিলম্ব হলে কি শাস্তি হবে সেটারও ব্যবস্থা ছিল না। এই পদত্যাগকৃত সদস্যরা পরিষ্কার করে বলেছেন যে না, এটিও অসত্য, বরং এইখানে সময়সীমা বেঁধে দেওয়া ছিল। এরপরে নির্ধারিত সময়ের ভিতরে যদি কেউ তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হতো তাহলে তারও শাস্তির বিধান রাখা হয়েছিল, বরং 2009 সালেরটা এটা নাই, এইগুলো নাই। আমরা আসলে বুঝতে পারছি না সরকারের যে সমস্ত মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে কথা বলছেন জনগণের উদ্দেশ্যে, সারা পৃথিবী তাদের কথা শুনছে, বিভ্রান্তি কেন তারা তৈরি করতে চাচ্ছেন, জনগণের ভিতরে বিভ্রান্তি তৈরি করে তারা কি হাসিল করতে চাচ্ছেন? আগেই বলেছি যে তাদের এত বোকা ভাবলে চলবে না, তারা এখন চরম স্মার্ট। এই জনগণ অসম্ভব রকমের স্মার্ট, তারা এত স্মার্ট যে একটা স্মার্ট সরকারকে, ডিজিটাল একটা সরকারকে তারা এখান থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদের স্মার্টনেসের কারণে। আপনারা চিন্তা করতে পেরেছেন, শেখ হাসিনা তো ডিজিটাল রানী না, ডিজিটাল বাংলাদেশ তিনি গড়েছিলেন। সেই ডিজিটাল মানে তো স্মার্ট, সেই স্মার্ট সরকারকে যে জনগণ তাড়িয়ে দিতে পারে, সেই জনগণ কত বড় স্মার্ট এটি বিএনপি এখনো বুঝতে পারেনি। যার কারণে তারা অসত্য তথ্য সংসদে দাঁড়িয়ে গুম কমিশন, মানবাধিকার কমিশন বাতিল করে দিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এই মানবাধিকার কমিশনটা হচ্ছে কিন্তু প্রিন্সিপাল ল, এর ভিতরেই ওই যে গুম কমিশন যেটা সেটা আছে। মানবাধিকার কমিশন অধ্যাদেশ যখন বাতিল হয়ে গেছে তখন গুম কমিশন অধ্যাদেশ বাতিল হয়ে গেছে, তার মানে সবই ওই 2009 সালে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে ওইখানে বলা হয়েছে যে যদি জনগণ সরকারি বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে কেউ ওই প্রতিরোধের সম্মুখীন হয়ে যদি মারা যায় তাহলে এক্ষেত্রে তারা সুরক্ষিত, তারা সুরক্ষা পাবে। আর যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে গিয়ে কেউ নিহত হয় তখন পুলিশ মামলা করতে পারবে। এটি কিন্তু এখানে পরিষ্কার বার্তা ছিল। আর তাইলে এখন এই যে সংজ্ঞা, এই যে শ্রেণী, কোনটি প্রতিরোধ করতে গিয়ে আর কোনটি বিশৃঙ্খলা করতে গিয়ে নিহত হওয়া, এটাকে নির্ধারণ করবে? এইটা নির্ধারণ করবে হচ্ছে মানবাধিকার কমিশন তদন্ত করে, তদন্তের মাধ্যমে। কিন্তু এইটা বাতিল করে দেওয়ার কারণে এখন আর তা রইল না। এখন কি রইল? এখন যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই এটা তদন্ত করবে এবং তারাই এর শ্রেণী বিন্যাস করবে যে কে কোন ভাবে। এখন একজন ন্যায়সঙ্গত প্রতিরোধের মুখে পড়ে মারা গেছে, সেটাকেও বলা হবে যে এটা বিশৃঙ্খলা করতে এসে এরা বিশৃঙ্খলা করে আমাদেরকে হত্যা করেছে, পুলিশ হত্যার কথাই আপনারা ধরুন এটা। তাহলে মূলত তারা কিন্তু এই জুলাই যোদ্ধাদের একটা বিপদের মুখে ঠেলে দিয়ে তারা নিজেরা আবার এই কাজটি করবে, শেখ হাসিনা যা করে গেছে সেই কাজটি করবে, এরকম একটা পথ তারা প্রশস্ত করলো। যদিও ডক্টর জাহেদ বলেছেন যে সরকার গুম কমিশন বাতিল করে দিয়েছে মানেই সরকার গুম করবে, বিষয়টা এমন নয়। ডক্টর জাহেদরা যখন এই কথা বলে তখন আমাদের সন্দেহ আরো ঘনীভূত হয়। যাই হোক, সবশেষ কথা যে এই মানবাধিকার কমিশনের পুরা টিম একযোগে পদত্যাগ করার কারণে সরকার বড় ধরনের একটা বিপদে পড়ে গেল বলে আমাদের কাছে মনে হচ্ছে। সরকার এটাকে কিভাবে ট্যাকেল দেবে এবং এই ব্যাপারে আন্তর্জাতিকভাবে অবশ্যই চাপ সৃষ্টি হবে। রাজনীতিতে নতুন সুখবর হচ্ছে বিএনপি সরকার আর যা ইচ্ছে তা করতে পারবে না। অসাধারণ ব্যবস্থাপনা করছে জামাত এনসিপি। বিএনপির লাগাম টেনে ধরতে সক্ষম হচ্ছে জামাত এনসিপি। বিএনপির যে ফুটানি এটা ছুটে যাচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। দেখেন, বিএনপি একটা বোকাশোকা থার্ড ক্লাস মূর্খদের পার্টি। যদি বিএনপি মূর্খ না হতো, হ্যাঁ বিএনপিতে অল্প কিছু মেধাবী আছে, কিন্তু সেই মেধাবীদের যে মেধার কারসাজি সেটা বাকি মূর্খদের কারণে ধরা পড়ে যায়। আমি একটু পেছন থেকে আসি। 2004 সাল থেকে ব্যারিস্টার মওদুদ আহমেদ বাংলাদেশের ইতিহাসে অন্যতম মেধাবী রাজনীতিবিদ। যে শেখ মুজিবুর রহমানের সাথে রাজনীতি করেছেন, জিয়াউর রহমানের সাথে করেছেন, হোসেন মোহাম্মদ এরশাদের সাথে করেছেন, খালেদা জিয়ার সাথে করেছেন, তারেক জিয়ার সাথে করেছেন, শেখ হাসিনার সাথেও করেছেন। তো এই ব্যারিস্টার মওদুদের মতো ধূর্ত রাজনীতিবিদ তিনি বিএনপিকে 2006 সালে একটা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আনার একটা মাস্টার প্ল্যান করলেন। এই জন্য 2 কোটি ভুয়া ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে বিচারপতিদের বয়স বাড়ানো, KM হাসানকে প্রধান উপদেষ্টা বানানো টার্গেট করা, অনেক কিছু করেছে। ইয়াজউদ্দিনকে ঘিরে অনেক কিছু করেছে, প্রধান উপদেষ্টা ক্ষমতা বৃদ্ধি, অনেক কিছু।
কিন্তু দিন শেষে বিএনপির অন্য সবাই মূর্খ হওয়ার কারণে এগুলো কিন্তু বাস্তবায়ন করতে পারেনি, ধরা খেয়েছে। এবং এমন ধরা খেয়েছে যে কার্যত খালেদা জিয়া এবং তারেক রহমানকে প্রায় মেরে ফেলেছিল, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এবং সেই ধাক্কায় কিন্তু আরাফাত রহমান কোকো মারা গিয়েছে। তো দর্শক, কি অবস্থাটা হয়েছিল আকাম করতে যে ধরা খাওয়ার, কারণ তারা পারে না। কিন্তু আওয়ামী লীগ দেখেন, এইচটি ইমাম যে মাস্টার প্ল্যান করেছে বারবার ভোট চুরি করে নানান উপায় ক্ষমতা আসার, অত্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে সেটা তারা সম্পন্ন করেছে। এইচটি ইমামের থিওরি অনুযায়ী আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল যে আমরা রাতেই ভোট কাস্ট করে ফেলবো, এত 54% রাতে করেছে। আওয়ামী লীগের একদম প্রত্যন্ত অঞ্চলের একজন কর্মীও অত্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে রাতে ভোট কাস্ট করে ফেলেছে। পুরো পুলিশ বাহিনী, পুরো প্রশাসন সুন্দরভাবে সবকিছু ম্যানেজ করেছে। একটু শব্দ হয়নি, বরং 4.5 বছর বিএনপি হাও করতে পারেনি, রাতের ভোট সফল। অথচ বিএনপি 10 ট্রাক অস্ত্র খালাস দিতে, 10 ট্রাক অস্ত্র, ইটস ভেরি সিম্পল। সারা বাংলাদেশে রাতে ভোট ডাকাতি করা, সেই তুলনায় 10 ট্রাক অস্ত্র খালাস করা এটা পানি, একদম ইজিয়েস্ট হওয়ার কথা। কিন্তু 10 ট্রাক অস্ত্র বিএনপি খালাস করতে পারেনি। লুৎফুজ্জামান বাবরদের মাস্টার প্ল্যানে 10 ট্রাক অস্ত্র তারা এনেছে, চীন থেকে বা যেখান থেকে হোক। তারপরে দেখা গেছে যে বন্দরতে খালাস করার সময় ধরা পড়েছে, পুলিশ ধরে ফেলেছে। এর মানে পুলিশের যে সেটআপটা দেওয়া দরকার সেটাও সুন্দরভাবে দিতে পারেনি এই বিএনপি সরকার। এরা যে কতটা ধৈর্যা, কতটা অযোগ্য এবং অপদার্থ সহজেই বোঝা যায়। এইসব নিকাশ ছাড়া কাজ একটা করে আর ধরা পড়ে। সে দর্শক, এখন আবার সরকার গঠন করার 2 মাসের মধ্যে রাম ধরা খাচ্ছে বিএনপি সরকার। দেখেন, যে কাজ করার কথা ক্ষমতায় আসা কমপক্ষে 4.5 বছর পর বা 4 বছর 3 বছর পর, নিজেদের ভিত অত্যন্ত মজবুত করার পর, নিজেদেরকে ফেসিস্ট বানানোর পর যে কাজ করার কথা, যে আমরা এই কাজটা করব, যদি বিরোধী দলকে প্রতিবাদ করে মিছিল করে তাকে আমরা পুলিশে দিব, তাকে গ্রেপ্তার করব। বেশি চালাকি যে করবে 2 দিন পর দেখবেন সে তার বাসায় নাই, সে আছে আয়না করে। ফেসবুকে চালাকি করো, তোমাকে ডিবি অফিসে যেতে হবে, ডিবি হারুন কল করে তোমাকে ডিবির ভাত খাওয়াবে। এরকম একটা ভয় সংস্কৃতি বা রাষ্ট্রের সব জায়গায় মারাত্মক আধিপত্য নিশ্চিত করার পর যে কাজ করার কথা, সেই কাজ বিএনপি এমন সময় করছে যে বিএনপির কোমরই সোজা হয়নি, সে এতে ধরা খেয়ে যাচ্ছে। এই জন্য জামাত এনসিপি খুব সহজেই বিএনপির লাগাম টেনে ধরতে সক্ষম হচ্ছে। দেখেন, প্রথম কথা হচ্ছে যে ক্ষমতা আসার পর বিএনপি যে প্রতারণা করছে, এই প্রতারণা সম্পর্কে যে দলিল, যে যুক্তি দিয়েছে, সব দলিল জামাতের শিশির মনির এবং ব্যারিস্টার নজিব মোমেন সব দলিলের যুক্তি খণ্ডন করেছেন। এখন পাল্টা কোনো যুক্তি বিএনপি সরকার হাতে আর নেই। এবং পার্লামেন্টে স্পিকারও যে বিএনপির কারসাজির অংশ, সেটাও হাসনাত আব্দুল্লাহরা ফাঁস করে দিচ্ছেন। দর্শক, হাসনাত আব্দুল্লাহ বলেছেন সংসদের সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছে তাই করছে। হাসনাত, এখন বিএনপি সংসদের ভিতরে জামাতের লোকজন, এনসিপির লোকজন কথা বলতে পারে না, তাদের কথা বলতে দেওয়া হয় না। সালাউদ্দিন আহমেদ যেখানে বলেন 50 মিনিট, সেখানে জামাত এনসিপিকে দেওয়া হয় 2 মিনিট। তো এই যে সংসদের ভিতরে বিএনপি অলরেডি সংসদীয় ফেসিবাদ কায়েম করে ফেলেছে, তার প্রতিবাদ সংসদের বাইরে করছে জামাত এনসিপি এমপিরা। কারণ এই বিষয়টা যদি তারা বুঝতে পারছে, জানছে, জাতিকে জানাতে পারছে, তাহলে বিএনপি চুপসে যাবে নিশ্চিত। বিএনপি ক্ষমতা আসার পর যে কয়টা আকাম করতে পেরেছে এবং জাতি জেনে গিয়েছে, ওই কয়টা আকাম ছাড়তে বাধ্য হয়েছে। যেমন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না, এটা যখন জাতি জেনে গেছে তখন বিএনপি পিছু হটেছে, যে না, শিক্ষা প্রতিষ্ঠান সভাপতি হতে তো শিক্ষাগত যোগ্যতা লাগবেই। এখন আবার বলছে না, অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে কমিটি গঠন করা যায় কিনা আমরা দেখবো, তাতে তো বিএনপির আধিপত্য এমনিতেই কমে যাবে। তো প্রত্যেকটা জায়গায় বিএনপি যেখানেই অতি চালাকি করেছে সেখানেই ধরা খেয়েছে এবং পিছু হতে বাধ্য হয়েছে। সংসদের ভিতরে যে একটা ফেসিজম কায়েম করেছে এবং সংসদের ভিতরে যে প্রতারণা, ইচ্ছা করে সংসদ অধিবেশন দেরিতে আহ্বান করা এবং ছুটি বেশি দেওয়া এবং শেষের দিকে এসে তড়িঘড়ি করে বিল পাস করা, এবং যে কাগজ বিরোধী দলের কাছে পৌঁছানোর 3 দিন আগে সেখানে তারা 39 মিনিট আগে কাগজ দেয়, তাও প্রিন্ট কপি দিবে না, যে টাকা বেশি লাগবে, ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে, আপনার সফট কপি করে নেন। এই ধরনের প্রতারণা এবং ফাজলামি করে বিএনপি আগানোর চেষ্টা করেছে। এবং যে সময়টায় তাদের ভিত্তি মজবুত না, এই সময় বিরোধী দল আন্দোলন করলে তাদের আন্দোলন থামানো কিংবা দমন করার মতো কোনো ক্যাপাসিটি বিএনপি সরকার অর্জন করেনি। এবং ভারত চীন সম্পর্ক নিয়ে বিএনপি সরকার জটিলতা করেছে এবং মার্কিন ডিপ স্টেট বাংলাদেশকে মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, কারণ তারা পাগলা কুত্তার মতো বেসামাল হয়ে যাচ্ছে ইরানের কাছে মার খেয়ে, এই জন্য যা ইচ্ছা তা করবে। তো সব মিলিয়ে যখন অস্থির একটা পরিস্থিতি, দেশের অর্থনীতির অবস্থা ভালো না, মানে এই ধরনের কাজ বিএনপি যে স্বেচ্ছাচারিতা করছে, যা ইচ্ছা তা করছে, এটা করার কথা ছিল। শেখ হাসিনার মতো যদি মেট্রো রেলের চাইতে ভালো কিছু করতে পারতো, পদ্মা সেতুর চাইতে ভালো কিছু যদি করতে পারতো, এবং জিডিপি যদি বেড়ে যেত, পার ক্যাপিটা ইনকাম যদি বেড়ে যেত, এবং বিদ্যুৎ ব্যবস্থা থেকে শুরু করে একটা মহা হাসিনার মতো উন্নয়নের মহাসড়কে যদি বাংলাদেশকে সত্যিকার অর্থে নতুনভাবে নিয়ে যেতে পারতো, তারপরে যদি এই কাজগুলো করতো, তখন বিরোধী দল প্রতিবাদ করলে তখন উন্নয়নের ধোয়া তুলে এগুলোকে দমন করতে পারতো, যে আমরা ভুল করছি তাহলে এত উন্নয়ন হয় কিভাবে। কিন্তু উন্নয়ন তো দূরের কথা, দেশ না খেয়ে মরার কথা, দেশে একটা দুর্ভিক্ষ লাগার কথা, দেশে জ্বালানি তেলের জন্য হাহাকার, সেই পরিস্থিতিতে যা ইচ্ছা তা করবে, এটা হাস্যকর। বিএনপি যা ইচ্ছা তা করার মতো যে পরিস্থিতি দরকার, তার কোনো পরিস্থিতি বিএনপি তৈরি করতে পারেনি। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন, আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন
আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, যদি আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করার দরকার নেই, কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, পরবর্তী নিউজ নিয়ে হাজির হবো। আজকের মতো ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।